সো হ্যালো স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল কমার্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মনোজিৎ সরকার। আমি 2024-25 সালে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে উচ্চ মাধ্যমিকের নতুন সেমিস্টার বেস সিলেবাসটি প্রকাশ করেছে সেই অনুযায়ী কমার্সের ছাত্রছাত্রীদের জন্য প্রত্যেকটি সাবজেক্টে চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ আমি ক্লাস নিয়ে আসছি। আমরা যে ক্লাসটি শুরু করেছি সেটি হলো অ্যাকাউন্টসের আমরা লাস্ট ইন্ট্রোডাকশন পার্ট 1 করেছিলাম। আজ আমাদের যে ক্লাসটি হবে সেটি হলো অ্যাকাউন্টসের ইন্ট্রোডাকশন পার্ট 2। আজকে আমরা যে টপিকগুলি কভার করতে চলেছি সেটি হলো স্কোপ অফ অ্যাকাউন্টিং, অর্থাৎ অ্যাকাউন্টেন্সি পড়ে অ্যাকাউন্টসের কোন কোন বিভাগ রয়েছে ভবিষ্যতে যেখানে আমরা কাজ করতে পারি, অর্থাৎ অ্যাকাউন্টিংয়ের কী কী স্কোপ রয়েছে। দ্বিতীয়, ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, অর্থাৎ একজন অ্যাকাউন্টেন্ট যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রস্তুত করছে সেখানে যে তথ্যগুলো রয়েছে সেগুলো কারা কিভাবে ব্যবহার করে, অর্থাৎ অ্যাকাউন্টিং ইনফরমেশন ইউজার্স কারা, সেই বিষয়ে আমরা ডিসকাস করব। আর তৃতীয়, কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, অর্থাৎ অ্যাকাউন্টিং ইনফরমেশনে কী কী কোয়ালিটি থাকতে হবে, কী কী ক্যারেক্টার থাকতে হবে। এবং চতুর্থ আমরা করব হচ্ছে বেসিক অ্যাকাউন্টিং অ্যাজাম্পশনস, অর্থাৎ একজন অ্যাকাউন্টেন্ট যখন তার অ্যাকাউন্টসের কাজ শুরু করে সে কী কী ধারণা নিয়ে সেই অ্যাকাউন্টসের কাজগুলো শুরু করছে। ফিফথ আমরা যেটা শিখব ক্যাশ ট্রানজাকশনস এবং ক্রেডিট ট্রানজাকশনসের মধ্যে পার্থক্য। এই দুটোর মধ্যে পার্থক্য জানাটা খুবই দরকার যখন একজন অ্যাকাউন্টেন্ট তার হিসাবগুলো রক্ষণাবেক্ষণ করছে। এবং সবচেয়ে শেষে সিক্সথ আমরা শিখব বেসিস অফ অ্যাকাউন্টিং, অর্থাৎ অ্যাকাউন্টিং কি বেসিসে করা হয়। তো আজকে আমাদের প্রথম যে টপিক সেটি হলো স্কোপ অফ অ্যাকাউন্টিং। স্কোপ অফ অ্যাকাউন্টিং বলতে বোঝায় আমরা অ্যাকাউন্টিং কোন কোন বিভাগ রয়েছে যেখানে একজন অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টিং শিখে কাজ করতে পারে। সর্বপ্রথম যে অ্যাকাউন্টিংয়ের বিভাগটি রয়েছে সেটি হলো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, অর্থাৎ যে সাবজেক্টটি আমরা এখন পড়ছি সেটাকেই বলা হয় ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। অর্থাৎ হিসাবের যে শাখায় ফাইন্যান্স অর্থাৎ অর্থকে রক্ষণাবেক্ষণ করা হয়, ফাইন্যান্স অর্থাৎ আর্থিক অবস্থা রক্ষণাবেক্ষণ করা হয়, সেটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং থেকে আমরা কি জানতে পারি? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং থেকে আমরা ফাইন্যান্সিয়াল পজিশন জানতে পারবো, অথবা কোনো বিজনেসের ফাইন্যান্সিয়াল রেজাল্ট সম্পর্কে আমরা জানতে পারবো। আর এই ফাইন্যান্সিয়াল পজিশন বা ফাইন্যান্সিয়াল রেজাল্ট কোন স্টেটমেন্ট থেকে আমরা জানতে পারি? আমরা ট্রেডিং অ্যাকাউন্ট বানাবো, আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানানো শিখবো, ব্যালেন্স শিট এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই চারটে জিনিসকে বলা হয় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আর এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানানো হয় ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের মধ্যে। দ্বিতীয়, একজন অ্যাকাউন্টেন্ট কস্ট অ্যাকাউন্টিং হিসাবেও কাজ করতে পারে। কস্ট অ্যাকাউন্টিং কাকে বলে? হিসাব শাস্ত্রের যে শাখায় আমরা কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিসের খরচা কত পড়লো তৈরি করতে সেটাকে আমরা ক্যালকুলেট করি, সেটাকে বলা হয় কস্ট অ্যাকাউন্টিং। অর্থাৎ ধরে নাও কোকাকোলা কোম্পানি কোকাকোলা তৈরি করছে, এবার আমরা যখন কোকাকোলা কিনি এক একটা বোতলের দাম ধরে নাও 1 লিটারের দাম যেটা হয় কথার কথা 50 টাকা। তো সেই 50 টাকার দামে যে কোকাকোলা কোম্পানি কোকাকোলার বোতলটাকে বিক্রি করছে, অর্থাৎ কোকাকোলা কোম্পানি ধরে নিচ্ছে যে 50 টাকার মধ্যে আমার 40 টাকা খরচা পড়েছিল এবং 10 টাকা প্রফিটে অর্থাৎ 50 টাকায় আমি বিক্রি করছি। তো এই যে 40 টাকা খরচা পড়েছে তারপরে যে আমরা প্রফিটটাকে ডিসাইড করে 50 টাকায় বিক্রি করতে পারছি, এই কস্ট ক্যালকুলেশনটা যে হিসাব শাস্ত্রের শাখায় করা হয় সেটাকে বলা হয় কস্ট অ্যাকাউন্টিং। এবং কস্ট অ্যাকাউন্টিংয়ে সব থেকে বড় যে স্টেটমেন্টটা বানানো হয় সেটা হচ্ছে কস্ট শিট। তৃতীয় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কাকে বলে? যখন একজন এমবিএ করার পর সে কোনো বিজনেস বা কোনো কোম্পানিটা কিভাবে চলবে সেটা ম্যানেজ করার জন্য বিভিন্ন হিসাব নিকাশ করে, তাকে বলা হয় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে কোন কোন জিনিসগুলোকে বানানো হয়? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে বাজেট বানানোকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের পার্ট বলে মনে করা হয়। ফান্ড ফ্লো স্টেটমেন্ট, এটা আমরা যখন গ্রাজুয়েশনে পড়বো তখন আমরা ফান্ড ফ্লো স্টেটমেন্টটা শিখবো, আর বাজেট বানানোটাও আমরা শিখবো যখন আমরা কস্টিং শিখবো তখন। আর ট্যাক্স অ্যাকাউন্টিং, চতুর্থ যে হিসাব নিকাশের শাখা আসে সেটা হচ্ছে ট্যাক্স অ্যাকাউন্টিং। ট্যাক্স অ্যাকাউন্টিং বলতে কাকে বোঝায়? যখন একজন বিজনেস বা কোনো একজন ব্যক্তি সারা বছর ধরে ইনকাম করলো, কোনো বিজনেস সারা বছর ধরে প্রফিট করলো এবং সেই প্রফিটের উপরে গভর্নমেন্টকে কত ট্যাক্স দিতে হবে সেইটা ক্যালকুলেট করা বা হিসাব নিকাশ করাকে বলা হয় ট্যাক্স অ্যাকাউন্টিং। ট্যাক্স অ্যাকাউন্টিং আমরা কি করতে পারি? ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন, আমরা জিএসটি ক্যালকুলেশন করতে পারি। দ্বিতীয় যে টপিকটা আমরা আজকে জানবো ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। একজন অ্যাকাউন্টেন্ট হিসাব নিকাশ তো করছে, তথ্যগুলোকে রক্ষণাবেক্ষণ করছে, প্রশ্ন হচ্ছে কার জন্য, এই তথ্যগুলো কারা ব্যবহার করবে। হিসাব নিকাশের তথ্যের ব্যবহারকারীকে দুটো ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় ইন্টারনাল ইউজার্স অর্থাৎ বিজনেসের ভেতরের লোক, আর একটাকে বলা হয় এক্সটার্নাল ইউজার্স অর্থাৎ বিজনেসের বাইরের লোক। ইন্টারনাল ইউজার্স কারা? বিজনেসের মালিক অর্থাৎ ওনার্স, ম্যানেজমেন্ট অর্থাৎ যারা বিজনেসটাকে চালাচ্ছে, এমপ্লয়িজ যারা বিজনেসে কাজ করে, আর কি সিইও সিইও কারা? যারা চিফ এক্সিকিউটিভ অফিসার। ফর অ্যান এক্সাম্পল গুগলের বর্তমান সিইও হচ্ছে সুন্দর পিচাই। সিএফও কারা? যারা কোনো বিজনেস বা কোনো কোম্পানির
টপ ফাইন্যান্স অফিসার অর্থাৎ অ্যাকাউন্টেন্ট, তাকে বলা হয় সিএফও। এক্সটার্নাল ইউজার্স কারা? যারা বিজনেসের বাইরের লোক। ফর অ্যান এক্সাম্পল ডেটার্স কারা? যাদেরকে আমরা গুডস বিক্রি করেছি ধারে, অর্থাৎ যাদের কাছ থেকে আমরা টাকা পাই তাদেরকে বলা হয় ডেটার্স বা দেনাদার। ব্যাংক কি করে? কোনো বিজনেসের লোন দেয়, তো ব্যাংক হচ্ছে বিজনেসের বাইরের লোক। ব্যাংকও কি করে? বিজনেসের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে দেখে তারপরে আমাদেরকে লোন দেয়। এরপরে কি? গভর্নমেন্ট আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কেন চেক করবে? যাতে গভর্নমেন্ট বুঝতে পারে যে আমার বিজনেস সারা বছর ধরে কত টাকা ইনকাম করেছে এবং তার উপরে কত টাকা প্রফিট হয়েছে এবং তার উপরে কত টাকা গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। তারপরে পাবলিক, তারপরে ইনভেস্টার্স, এরা সবাই হচ্ছে এক্সটার্নাল ইউজার্স অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। এরপরে তৃতীয় যে টপিকটা আমরা ডিসকাস করতে চলেছি সেটি হলো কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। এই যে অ্যাকাউন্টেন্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানালো, সেখানে তথ্যগুলোকে লিপিবদ্ধ করলো, তথ্যগুলোকে ক্যালকুলেট করলো এবং সেটা ফাইন্যান্সিয়াল ইউজার্সরা ইউজ করবে, সেই তথ্যের কি কি গুণগত মান থাকতে হবে, কোয়ালিটেটিভ ক্যারেক্টার থাকতে হবে। প্রথমত রিলায়েবিলিটি, অর্থাৎ যে তথ্যগুলোকে অ্যাকাউন্টেন্ট হিসাবে রক্ষণাবেক্ষণ করছে সেগুলো ভরসাযোগ্য হতে হবে। ফর অ্যান এক্সাম্পল, আমরা কোনো গুডস বিক্রি করেছি, সেই বিক্রিটা মুখের কথায় হলে চলবে না, সেই বিক্রিটার একটা বিল বা ইনভয়েস থাকতে হবে যার উপরে আমরা বিশ্বাস করতে পারি যে হ্যাঁ এটা সত্যি সত্যি সেলটা হয়েছে। এরপরে কি? রিলেভেন্স কথার অর্থ কি? ধরে নাও 2020 সালের আমরা হিসাব বানাচ্ছি আর 2019 সালে কোনো ঘটনা ঘটেছিল, সো 2019 সালের সেই ট্রানজাকশনটাকে আমরা 2020 সালে রেকর্ড করতে পারি না। অর্থাৎ রিলেভেন্স কথার অর্থ হচ্ছে কি আমরা যে বছরে হিসাব রাখছি সেই বছরের রিলেটেড হিসাবগুলোকে হিসাবে রাখতে হবে। কম্পেয়ারিবিলিটি কথার অর্থ হচ্ছে আমরা যখন কোনো একটা বছরে হিসাব রাখছি সেই হিসাবটা যেন অন্য কোনো বছরের হিসাবের সাথে আমরা কম্পেয়ার করে বলতে পারি যে আগের বছর কত প্রফিট হয়েছিল, এই বছর কত প্রফিট হয়েছে, অর্থাৎ আগের বছর থেকে এই বছর বেশি প্রফিট হলো নাকি লস হলো। আন্ডারস্ট্যান্ডেবিলিটি, অর্থাৎ হিসাবরক্ষক হিসাব নিকাশ এমনভাবে রাখবে যাতে সাধারণ মানুষ বা অ্যাকাউন্টিং ইনফরমেশন ইউজার্সরা সেটাকে বুঝতে পারে। এরপরে হচ্ছে ফেইথফুল প্রেজেন্টেশন কথার অর্থ হচ্ছে কি একজন অ্যাকাউন্টেন্ট হিসাব রক্ষণটা এমনভাবে রাখবে সেটা যেন অ্যাজ পার কোম্পানিজ অ্যাক্ট অর্থাৎ রুলস রেগুলেশন অনুযায়ী সঠিকভাবে হয়ে থাকে, যার উপর আমরা ভরসা করতে পারি। এরপরে যে টপিকটা আমরা পড়তে চলেছি সেটা হলো বেসিক অ্যাকাউন্টিং অ্যাজাম্পশনস, অর্থাৎ আমরা যখন হিসাব নিকাশ শুরু করব আমাদের মাথার মধ্যে বেশ কিছু বেসিক অ্যাজাম্পশন নিতে হবে, ধারণা নিয়ে অ্যাকাউন্টিংটা শুরু করব। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে গোয়িং কনসার্ন কনসেপ্ট। কথার অর্থ হচ্ছে একটা প্রতিষ্ঠান বা একটা বিজনেস যার হিসাব আমরা রাখছি, আমরা হিসাবটা যখন রাখবো আমরা ধরে নেবো সেই বিজনেসটা বছরের পর বছর ধরে চলতে থাকবে। আমরা কখনো এটা ভাববো না যে আমরা যে বিজনেসের হিসাবটা রাখছি সেটা হয়তো পরের বছর বন্ধ হয়ে যেতে পারে। ফর অ্যান এক্সাম্পল, টাটা কোম্পানি বিজনেস করছে, অনেক সময় দেখি বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময় বন্ধ হয়ে যায়, কিন্তু একজন অ্যাকাউন্টেন্ট যখন হিসাব রাখবে মাথায় এটা রাখবে না যে কোম্পানিটা ভবিষ্যতে বন্ধ হয়ে যেতে পারে, সে মাথায় এটা নিয়ে অ্যাকাউন্টিংটা করবে যে সেই বিজনেসটা বা সেই কোম্পানিটা বছরের পর বছর ধরে চলতে থাকবে, কোনো দিনই বন্ধ হবে না। এই কনসেপ্টকে বলা হয় গোয়িং কনসার্ন কনসেপ্ট। এরপরে অ্যাক্রুয়াল কনসেপ্ট হচ্ছে অ্যাকাউন্টসের সব থেকে গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। সেটা হচ্ছে যখন আমাদের কোনো ট্রানজাকশনস উদ্ভব হবে, ফর অ্যান এক্সাম্পল আমরা বিক্রি করেছি 2020 সালে, সেল করেছি, অর্থাৎ এই সেলটা কোন বছর রিলেটেড? 2020 সাল রিলেটেড। অর্থাৎ এই সেলের টাকা আমরা পাই বা না পাই এই সেলটাকে হিসাবে রক্ষণাবেক্ষণ করতে হবে 2020 সালের হিসাবে, 2020 সালের অ্যাকাউন্টসে। ধরে নাও আজকে 2020 সালে আমরা সেলটা করেছি, কিন্তু এই সেলের টাকা অর্থাৎ যে কিনেছিল সে আমাকে টাকাটা দিয়েছে 2021 সালে, কিন্তু এই সেলটাকে ইনকাম হিসাবে, সেল আমার ইনকাম, কোনো দোকান বা কোনো বিজনেস যখন কোনো কিছু বিক্রি করে সেটা তার জন্য ইনকাম হয়ে থাকে, অর্থাৎ ইনকামটা 2020 সালে রেকর্ড করবে, 2021 সালে সে রেকর্ড করবে না। এই যে কনসেপ্টটাকে কে বলা হয় অ্যাক্রুয়াল কথার অর্থ কি? যখন ইনকাম বা এক্সপেন্সেস উদ্ভব হচ্ছে যে বছরে ইনকাম, যে বছরে রিলেটেড ইনকাম তুমি সেই বছরে দেখাও, তার ইনকাম ভবিষ্যতে অন্য কোনো বছরে পেলেও সেই বছরে আমরা দেখাবো না, এইটাকে বলি অ্যাক্রুয়াল কনসেপ্টটা ভবিষ্যতে আমরা অন্যান্য ক্লাসে আরো বিস্তারিতভাবে ডিসকাস করব। এরপরে গুরুত্বপূর্ণ যে অ্যাকাউন্টিং অ্যাজাম্পশন সেটা হচ্ছে কনসিস্টেন্সি, অর্থাৎ একজন অ্যাকাউন্টেন্ট এই বছর যে ধ্যান ধারণা অনুযায়ী যে নীতিগুলো পালন করে সে অ্যাকাউন্টসটা করছে, যে রুলস রেগুলেশনগুলো ফলো করে সে অ্যাকাউন্টসটা মেনটেন করছে, সেটা যেন প্রত্যেক বছর সেম থাকে, অর্থাৎ কনসিস্টেন্ট থাকে। ফর অ্যান এক্সাম্পল, আমরা ডিপ্রিসিয়েশন কি ভবিষ্যতে জানবো, একটা এক্সাম্পল দিচ্ছি। ডিপ্রিসিয়েশন কথার অর্থ হচ্ছে প্রত্যেক বছর অ্যাসেটের ভ্যালু যে কমে যায়, অর্থাৎ একটা ল্যাপটপ আমি আজকে কিনেছি 5 বছর পরে সেটা খারাপ হয়ে যাবে, অর্থাৎ প্রত্যেক বছর অ্যাসেটটা ডিপ্রিসিয়েট হয়েছে। তো ধরে নাও এই ডিপ্রিসিয়েশন দুটো মেথড অনুযায়ী করা যায়, একটা হচ্ছে এসএলএম, একটা হচ্ছে WDV। কোনো অ্যাকাউন্টেন্ট যদি কোনো বছর এসএলএম ফলো করে সে এসএলএমটাকেই ফলো করবে, এক বছর এসএলএম এক বছর WDV এরকম যেন না করে, অর্থাৎ কনসিস্টেন্ট হতে হবে তাকে।
এবার আর একটা গুরুত্বপূর্ণ টপিক আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ক্যাশ ট্রানজাকশনস আর ক্রেডিট ট্রানজাকশন। ক্যাশ ট্রানজাকশনস আমরা কখন বলবো, যখন কোনো একটা ট্রানজাকশনস হয়েছে তার ভ্যালুটা আমরা পেয়ে গেছি, রিসিভড, তাকে আমরা বলবো ক্যাশ ট্রানজাকশনস। অথবা যখন কোনো ট্রানজাকশন ঘটেছে তার ভ্যালুটা আমরা পেমেন্ট করে দিয়েছি অর্থাৎ পেইড, তাকে আমরা বলবো ক্যাশ ট্রানজাকশনস। আর যখন কোনো ট্রানজাকশনস ভ্যালু পেতে বা দিতে বাকি আছে অর্থাৎ যাকে আমরা বলতে পারি ডিউ অর অ্যাক্রুড। অ্যাক্রুড কথার অর্থ হচ্ছে ইনকাম জেনারেট হয়েছে কিন্তু এখনো পাইনি। ডিউ কথার অর্থ হচ্ছে পেমেন্ট করতে হবে কিন্তু এখনো করিনি। দুটো এক্সাম্পল দিই অ্যাক্রুড আর ডিউ এর। ধরে নাও কোনো স্টুডেন্টকে আমি এই মাসে পড়িয়েছি, জানুয়ারি মাসে পড়িয়েছি, এবং জানুয়ারি মাসের টিউশন ফিটা সে আমাকে দেয়নি, এখনো 2 মাস হয়ে গেছে। তো আমি বলবো যে আমার ইনকামটা অ্যাক্রু হয়েছে, জানুয়ারি মাসের ইনকামটা আমার অ্যাক্রু হয়ে গেছে, অর্থাৎ ইনকাম আমার জেনারেট হয়ে গেছে কিন্তু ইনকামের টাকাটা আমি এখনো পাইনি, সেটাকে বলবো অ্যাক্রুড এবং এটাকে বলবো ক্রেডিট ট্রানজাকশনস। অথবা আমরা দোকান থেকে একটা মোবাইল কিনেছি কিন্তু মোবাইলটা বাড়ি নিয়ে চলে এসেছি কিন্তু মোবাইলের টাকাটা আমরা 3 মাস পরে দেবো, অর্থাৎ আমরা বলতে পারি আমার মোবাইলের টাকাটা দিতে হবে কিন্তু এখনো দিইনি, এটাকে বলবো ডিউ এবং এটাকে আমরা বলি ক্রেডিট ট্রানজাকশন। আর ঠিক তার উল্টো হচ্ছে ক্যাশ ট্রানজাকশন, অর্থাৎ কোনো জিনিস যখন আমরা কিনেছি সেটা আমরা পেমেন্ট করে দিয়েছি, সেটা হচ্ছে কি ক্যাশ ট্রানজাকশন। কোনো জিনিস আমরা বিক্রি করলাম অর্থাৎ আমার ইনকাম হলো এবং সেই টাকাটা আমরা পেয়ে গেছি, সেটাকে আমরা বলবো ক্যাশ ট্রানজাকশন। এবার সর্বশেষ যে টপিকটা আজকে আমরা শিখতে চলেছি সেটা হলো বেসিস অফ অ্যাকাউন্টিং। একজন অ্যাকাউন্টেন্ট কি বেসিসে সে হিসাবটা রাখবে। 3 রকমের বেসিস মূলত হয়ে থাকে। একটাকে বলা হয় ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং। ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং কাকে বলে, অর্থাৎ যে ধারণা অনুযায়ী অ্যাকাউন্টেন্ট যখনই কোনো ক্যাশ ট্রানজাকশনস হবে অর্থাৎ টাকা পেলাম টাকা দিলাম কোন বছরের সেটা আমার দেখার দরকার নেই। অর্থাৎ ধরে নাও 2020 সালে আমার একটা সেল হয়েছে, ঠিক আছে, সেই 2020 সালের টাকাটা আমরা 2022 সালে পেলাম। অ্যাকাউন্টেন্ট কি করবে, যে বছরে টাকাটা ক্যাশ পেলো সে সেই বছরে হিসাবে দেখাবে, 2020 সালে দেখাবে না। একে বলা হয় ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং। অর্থাৎ যখনই আমরা ক্যাশ পাচ্ছি, যখনই আমরা ক্যাশ দিচ্ছি, তখনই সেই বছরে হিসাবে দেখানোকে বলা হয় ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং। কারা এই অ্যাকাউন্টিং মেথডটাকে নর্মালি ফলো করে থাকে, নন প্রফিট অর্গানাইজেশনস, অর্থাৎ যে ধরনের প্রতিষ্ঠানে প্রফিট আর্ন করা মূল মোটিভ নয়। এছাড়া ছোট ছোট বিজনেসম্যান যেমন করে মুদিখানার দোকানদার, এরাও ক্যাশ বেসিস ফলো করে। এরপরে কোনো কোম্পানি অ্যাজ পার কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী যে পদ্ধতিতে হিসাব রাখে অর্থাৎ বাস্তবে যে মেথডটাকে অ্যাকাউন্টসের সব থেকে বেশি প্রয়োগ করা হয় সেটাকে বলা হয় অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং মতে বলা হয় যে একজন অ্যাকাউন্টেন্ট কোনো ইনকাম বা কোনো এক্সপেন্সেসকে হিসাবে তখনই রেকর্ড করবে যে বছর রিলেটেড সেটা। অর্থাৎ আমরা বলতে পারি যখনই ইনকামটা আর্নড হলো বা যখনই ইনকামটা অ্যাক্রু হলো, ধরে নাও 2022 সালের আমি ইনকাম করেছি, 2022 সালের ইনকামটা 2022 সালে হিসাবে দেখাতে হবে, তাই সেই ইনকামটা আমরা রিসিভ করি বা না করি। ফর এক্সাম্পল একটু আগে বললাম জানুয়ারি মাসে আমি পড়িয়েছি এবং জানুয়ারি মাসের টাকাটা স্টুডেন্ট আমাকে দেয়নি, অর্থাৎ ইনকামটা কোন মাস রিলেটেড, জানুয়ারি মাস রিলেটেড। তো অ্যাকাউন্টেন্ট জানুয়ারি মাসে ওই ইনকামটাকে ইনকাম হিসেবে দেখাবে, কিন্তু জানুয়ারি মাসের ইনকামটা হয়তো স্টুডেন্ট 3 মাস পরে পেমেন্ট করেছে, তো 3 মাস পরে ওটা ইনকাম হিসাবে আমরা ধরবো না, জানুয়ারি মাসের ইনকামটা জানুয়ারি মাসেই ইনকাম হিসাবে অ্যাকাউন্টেন্ট দেখাবে। এই কনসেপ্টকে বলা হয় অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। এরপরে আরও একটা মেথড হয় হাইব্রিড বা মিক্সড বেসিস অফ অ্যাকাউন্টিং, যেখানে অ্যাকাউন্টেন্ট কি করে, যখনই কোনো ক্যাশ ট্রানজাকশন হচ্ছে অর্থাৎ যখনই কোনো আমরা ইনকাম রিসিভ করব ক্যাশে, সেটা কোন বছর রিলেটেড আমার দেখার দরকার নেই, আমরা তখনই সেটাকে ইনকাম হিসাবে দেখাবো। অর্থাৎ এই হাইব্রিড মেথড অনুযায়ী বলা হয় ইনকাম যে বছর ক্যাশে আমরা রিসিভ করব সেই বছরে ইনকাম হিসাবে ইনকামটাকে দেখাবো, কিন্তু এক্সপেন্সেসের ক্ষেত্রে আমরা রেকর্ড করব যখনই পেমেন্ট করছি অথবা যখনই পেয়েবেল হবে। অর্থাৎ এক্সপেন্সেসকে কি বলা হচ্ছে, আমরা পেমেন্ট করি বা না করি তুমি হিসাবে এক্সপেন্সেস হিসাবে দেখাও। ফর এন এক্সাম্পল আমরা একটা মোবাইল কিনেছি জানুয়ারি মাসে, তো মোবাইলের খরচাটা আমরা পেমেন্ট করি দোকানদারকে বা না করি, মোবাইলের খরচাটাকে খরচা হিসেবে জানুয়ারি মাসেই দেখাবো। এটাকে বলা হয় হাইব্রিড বেসিস অফ অ্যাকাউন্টিং। আর হাইব্রিড বেসিস অফ অ্যাকাউন্টিং এ ইনকামটাকে কি করা হচ্ছে, ইনকামের ক্ষেত্রে আবার ক্যাশ ফলো করা হচ্ছে। ইনকামটা ক্যাশে রিসিভ করলে তবে দেখাবো, ক্যাশে রিসিভ না করলে আমরা দেখাবো না। অর্থাৎ ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং আর অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং এই দুটোকে মিক্স করে দিলে যে অ্যাকাউন্টিং মেথড হয় সেটাকে বলা হয় হাইব্রিড অ্যাকাউন্টিং মেথড। তো 3টে অ্যাকাউন্টিং মেথডের মধ্যে অ্যাকাউন্টেন্ট সব থেকে বেশি বিজনেসে কোন মেথডটাকে ফলো করে, অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিংটাকে অ্যাকচুয়ালি বাস্তবে অ্যাজ পার কোম্পানিজ অ্যাক্ট 2013 অনুযায়ী প্রত্যেকটা কোম্পানি এই অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিংটাকে ফলো করে।
সো থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ করছি। যদি ক্লাসগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে তোমার প্রত্যেকটা বন্ধুকে এই ক্লাসের লিঙ্কটিকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব এবং লাইক করো পরবর্তী ক্লাসেসগুলোকে দেখার জন্য। অ্যান্ড ক্লাসগুলোকে দেখো, ক্লাসগুলোকে দেখে প্র্যাকটিস করো এবং রিভিশন করো। সো থ্যাংক ইউ সো মাচ।